নমস্কার, বেঙ্গলি ল্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের শোনাব সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর হিজিবিজবিজ। সত্যজিৎ রায় এই লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন তার বাবা সুকুমার রায়ের লেখা হযবরল এবং আবোল তাবোল থেকে। হযবরলর কিছু চরিত্র, বকচ্ছপ, হাঁসচারু ইত্যাদি এবং এই হিজিবিজবিজ চরিত্রটি, হযবরলর এই চরিত্রগুলি সত্যজিৎ রায়ের লেখায় আবারও জীবন্ত হয়ে উঠেছে। তোমরা তোমাদের চোখের সামনে এই চরিত্রগুলোকে জীবন্ত হতে দেখবে। তো চলো শুরু করা যাক প্রফেসর হিজিবিজবিজ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আরও কি শুনতে চাও কমেন্ট বক্সে আমায় অবশ্যই জানিও। হচ্ছে সত্যজিৎ রায়ের প্রফেসর হিজিবিজবিজ। আমার ঘটনাটা কেউ বিশ্বাস করবে বলে বিশ্বাস হয় না, না করুক, তাতে কিছু এসে যায় না। নিজে চোখে না দেখা অবধি অনেকেই অনেক কিছু বিশ্বাস করে না, যেমন ভূত। আমি অবশ্যই ভূতের কথা লিখতে বসিনি। সত্যি বলতে কি, এটাকে যে কি ঘটনা বলা চলে সেটা আমি নিজেই জানি না, কিন্তু ঘটনাটা ঘটেছে আর আমার জীবনেই ঘটেছে, তাই আমার কাছে এটা সত্যি, আর তাই সেটার বিষয়ে লেখা আমার কাছে খুবই স্বাভাবিক। আগেই বলে রাখি, যাকে নিয়ে এই ঘটনা তার আসল নাম আমি জানি না। তিনি বললেন তার কোনো নাম নেই। শুধু তাই না, নাম নিয়ে একটা ছোটোখাটো লেকচারই দিয়ে ফেললেন আমাকে। বললেন, নাম দিয়ে কী হবে মশাই? নাম একটা ছিল এককালে, সেটার আর প্রয়োজন নেই বলে বাদ দিয়ে দিয়েছি। আপনি এলেন, আলাপ করলেন, নিজের নামটা বললেন, তাই নামের প্রশ্নটা উঠছে। এমনিতেই কেউ তো আসে না, আর তার মানে কারুর আমার নাম ধরে ডাকার প্রয়োজনও হয় না। চেনাশোনা কেউ নেই, কেউই চিঠিপত্র লিখি না, কাগজে লেখা ছাপাই না, ব্যাংকে চেক সই করি না, কাজেই নামের প্রশ্নটাই আসে না। একটা চাকর আছে, সেও বোবা। বোবা না হলেও সে নাম ধরে ডাকতো না, বলতো বাবু, ব্যাস ফুরিয়ে গেল। এখন কথা উঠতে পারে, আপনি কি বলে ডাকবেন? এটা নিয়েই ভাবছেন তো? শেষটায় অবশ্যই তাকে প্রফেসর হিজিবিজবিজ বলে ডাকারই ঠিক হলো। কেন সেটা পরে সময় মতো বলছি, আগে একটু গোড়ার কথা বলে নেওয়া যাক। ঘটনাটা ঘটে গোপালপুরে, ওড়িশার গঞ্জম ডিস্ট্রিক্টে, বহরমপুর স্টেশন থেকে 10 মাইল দূরে সমুদ্রের ধারে একটা ছোট্ট শহর গোপালপুর। গত 3 বছর আপিসের কাজের চাপে ছুটি নেওয়া হয়নি। এবার 3 সপ্তাহের ছুটি নিয়ে এই না দেখা অথচ নাম শোনা জায়গাটা যাওয়া স্থির করলাম। অফিসের কাজের বাইরে আমার আরেকটা কাজ আছে, সেটা হলো অনুবাদের কাজ। আজ পর্যন্ত আমার করা 7খানা ইংরেজি রহস্য উপন্যাসের বাংলা অনুবাদ বাজারে বেরিয়েছে। প্রকাশক বলেন বইগুলো কাটতি ভালো। কতকটা তারই চাপে নিতে হয়েছে ছুটিটা। এই 3 সপ্তাহের মধ্যে একটা গোটা বই অনুবাদ করার দায়িত্ব আমার স্কন্ধে রয়েছে। গোপালপুরে আগে কখনো আসিনি, পাছাইটা যে ভালো হয়েছে সেটা প্রথম দিন এসেই বুঝেছি। এমন নিরিবিলি আর মনোরম জায়গা কমই দেখেছি। নিরিবিলি আরও এই জন্য যে এটা হলো অফ সিজন, এপ্রিল মাস, হাওয়া বদলের দল এখনও এসে পৌঁছয়নি। যে হোটেলে এসে উঠেছি তাতে আমি ছাড়া আছেন আর একটি মাত্র প্রাণী, এক বৃদ্ধ আর্মেনিয়ান, নাম মিস্টার অ্যারাটুন। তিনি থাকেন হোটেলের পশ্চিম প্রান্তের ঘরে আর আমি থাকি পূর্ব প্রান্তে। হোটেলের লম্বা বারান্দায় ঠিক নিচ থেকেই শুরু হয়েছে বালি। 100 গজের মধ্যেই সমুদ্রের ঢেউ উঠে এসেছে, বালির উপর আছড়ে পড়ছে। লাল কাঁকড়াগুলো মাঝে মাঝে বারান্দায় উঠে এসে ঘোরাফেরা করে। আমি ডেক চেয়ারে বসে দৃশ্য উপভোগ করি আর লেখার কাজ করি। সন্ধ্যায় ঘণ্টা 2-1-এর জন্য কাজ বন্ধ রেখে বালির ওপর হাঁটতে বেরোই। প্রথম 2 দিন সমুদ্রের তীর ধরে পশ্চিম দিকটায় গেছি। তৃতীয় দিন মনে হলো এবার পূব দিকটায় যাওয়া দরকার। বালির ওপর আদ্যিকালের নোনা পোড়া বাড়িগুলো ভারী অদ্ভুত লাগে। মিস্টার অ্যারাটুন বলছিলেন এগুলো নাকি প্রায় 300-400 বছরের পুরনো। এককালে গোপালপুর নাকি ওলন্দাজের একটা ঘাঁটি ছিল। এইসব বাড়ি বেশিরভাগই নাকি সেই সময়কার। দেয়ালের ইটগুলো চ্যাপ্টা, ছোট ছোট। দরজা জানলার বাকি অংশে শুধু ফাঁকগুলো, আর ছাদ বলতে ছাউনির চেয়ে ফাঁকটাই বেশি। একটা বাড়ির ভেতর ঢুকে দেখেছি, ভারী থমথমে মনে হয়। পূর্ব দিকে কিছু দূর গিয়ে দেখলাম
একটা জায়গায় বালির অংশটা খানিকটা চওড়া হয়ে গেছে, আর তার ফলে শহরটা সমুদ্র থেকে অনেকটা পিছিয়ে গেছে। প্রায় সমস্ত জায়গাটা জুড়ে কাত করে শোয়ানো রয়েছে অন্তত 100 খানিক নৌকো। বুঝলাম এইগুলোতেই নুলিয়ারা সকালে সমুদ্রের মাছ ধরতে বেরোয়। নুলিয়াগুলোকেও দেখলাম এখানে ওখানে বসে জটলা করছে। কিছু বাচ্চা নুলিয়া জলের কাছটাতে গিয়ে কাঁকড়া ধরছে। খানচারেক শুয়োর এদিক ওদিক ঘোদঘোদ করে বেড়াচ্ছে। এরই মধ্যে আবার দেখলাম একটা উপুর করা নৌকার উপর বসে আছেন দুটি প্রৌঢ় বাঙালি ভদ্রলোক। একজনের চোখে চশমা, তিনি হাতে একটি বাংলা খবরের কাগজ হাওয়ার মধ্যে ভাঁজ করে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন। আরেকজন বুকের কাছে হাত দুটোকে জড়ো করে একদৃষ্টে সমুদ্রের দিকে চেয়ে বিড়ি খাচ্ছেন। আমি একটু কাছে যেতে কাগজওয়ালা ভদ্রলোকটি সেধে আলাপ করার ভঙ্গিতে বললেন, নতুন এলেন? হ্যাঁ, এই 2 দিন। সাহেব হোটেলে উঠেছেন? আমি একটু হেসে বললাম, আপনারা এখানেই থাকেন? ভদ্রলোক এতক্ষণে কাগজটা সামলাতে পেরেছেন। বললেন, আমি থাকি 24 বছর হলো গোপালপুরে। নিউ বেঙ্গলিটা আমারই হোটেল। ঘনশ্যামবাবু অবশ্য আপনার মতো চেঞ্জে এসেছেন। আমি আচ্ছা বলে আলাপ শেষ করে এগোতে যাব এমন সময় ভদ্রলোক আরেকটি প্রশ্ন করে বসলেন, ওদিকটা যাচ্ছেন কোথায়? বললাম, এমনি একটু বেড়াবো আর কি। কেন বলুন তো? আচ্ছা, মুশকিল তো, বেড়াতে যাচ্ছি কেন সেটাও বলতে হবে। ভদ্রলোক ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছেন। আলো কমে আসছে। আকাশের উত্তর পশ্চিম কোণে একটা কাঁচে নীল মেঘের চারটা জমাট বেঁধেছে। ঝড় উঠবে নাকি? ভদ্রলোক বললেন, বছরখানিক আগে হলে কিছু বলার ছিল না। যেখানে মন চায় নির্ভয় ঘুরে আসতে পারতেন। গত সেপ্টেম্বরের পূর্ব দিকে নলিয়া বস্তি ছাড়িয়ে মাইলখানেক দূরে একটা প্রাণী এসে আস্তানা গেড়েছে। ওই পোড়ো বাড়িগুলো দেখছেন? ওরই মতন একটি বাড়িতে। আমি অবশ্যই নিজে দেখিনি সে বাড়ি। এখানকার পোস্টমাস্টার মহাপাত্র বলছিল দেখেছে। আমি জিজ্ঞাসা করলাম, সাধু সন্ন্যাসী গোছের কেউ? আদপেই না। তবে তিনি যে কি সেটা মশাই জানতে পারিনি। মহাপাত্র বললে বাড়িটায় ফাটা ফুটো নাকি সব তেরপল দিয়ে ঢেকে রেখেছে। ভিতরে কি হয় কেউ জানে না, তবে হাতের একটা ফুটো দিয়ে বেগুনের ধোঁয়া বেরোতে নাকি দেখা গেছে। বাড়িটা না দেখলেও লোকটাকে আমি নিজে দেখেছি 2 বার। আমি ঠিক এইখানটাতেই বসে, আর ও হেঁটে যাচ্ছিল আমার ঠিক সামনে দিয়েই। পরনে হলদে রঙের কোট প্যান্টলুন, দাড়ি খুব নেই, মাথায় গুচ্ছে ছাগড়া চুল। হাঁটবার সময় কি জানি বিড়বিড় করছিল আপন মনে। এমনকি একবার যেন গলা ছেড়ে হাসতেও শুনলুম। কথা বললুম, কথার জবাব দিলে না। হয় অভদ্র নয় পাগল, বোধ হয় দুটোই। ওর আবার একটি চাকরও আছে, তাকে অবশ্যই সকালের দিকটায় বাজারে দেখা যায়। এমন সন্ডা মার্খা লোক দেখিনি মশাই। মাথায় কদম ছাড় চুল, ঘাড়ে কর্তানি চেহারা, কতকটা ওই শুয়োরের মতোই। লোকটা হয় বোবা নয় মুখ বন্ধ করে থাকে। জিনিস কেনার সময়ও মুখ খোলে না। দোকানদারকে হাত দিয়ে দেখিয়ে বুঝিয়ে দেয়। মনিব যেমনই লোক হন না কেন, অমন চাকর যে বাড়িতে আছে তার কাছাকাছি না যাওয়াই বুদ্ধিমানের কাজ নয় কি? ঘনশ্যাম ভদ্রলোকটিও ইতিমধ্যে উঠে পড়েছেন। বিড়িটাকে বালির ওপর ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, চলুন মশাই। 2 ভদ্রলোক তাদের হোটেলের দিকে রওনা দেবার আগে ম্যানেজার বাবুটি জানিয়ে গেলেন যে তার নাম রাধাবিনোদ চাটুর্যে এবং আমি একবার তার হোটেলে পায়ে ধুলো দিলে তিনি খুবই খুশি হবেন। রহস্য গল্প অনুবাদ করে করে রহস্য সম্পর্কে যে একটা স্বাভাবিক আকর্ষণ আমার মনে গড়ে উঠেছে সেটা তো আর নিউ বেঙ্গলি হোটেলের ম্যানেজারবাবু জানেন না। আমি বাড়ি ফেরার কথা একবারও চিন্তা না করে পূব দিকেই আরও এগোতে লাগলাম। এখন ভাটার সময়, সমুদ্রের জল পিছিয়ে গেছে, ঢেউও অল্প। পাড়ের যেখানে এসে ঢেউ ফেনা কাটছে তার কাছেই কয়েকটা কাক লাফালাফি করছে। ফেনাগুলো সরসর করে এগিয়ে এসে পিছিয়ে যাচ্ছে, আর তারপরেই ফেনার বুড়বুড়িতে কোঠর দিয়ে কাঠগুলো কি যেন খাচ্ছে। নুলিয়া গ্রাম ছাড়িয়ে মিনিট 10 হাঁটার পর দূর থেকে ভিজে বালির ওপর একটা চলন্ত লাল চাদর দেখে প্রথমটা বেশ হকচকিয়ে গিয়েছিলাম। কাছে গিয়ে বুঝলাম সেটা একটা কাঁকড়ার পাল। জলে সরে যাওয়ায় দলে দলে তাদের বাসায় ফিরে যাচ্ছে। আর 5 মিনিট পথ যেতেই বাড়িটাকে দেখতে পেলাম। তেরপলের তাপ্পির কথা আগেই শুনেছিলাম,
মানুষটাই চিনতে অসুবিধে হলো না, কিন্তু কাছে গিয়ে দেখি শুধু তেরপল নয়, বাঁশ কাঠের তোক্তা, মরচে ধরা করুকেটের টিন, এমনকি পেস্টবোর্ডের টুকরো পর্যন্ত বাড়ি মেরামতের কাজে ব্যবহার করা হয়েছে। দেখে মনে হলো এক যদি ছাদ ভেদ করে বৃষ্টির জল না পড়ে তাহলে এ বাড়িতে একজন লোকের পক্ষে থাকা এমন কিছু অসম্ভব নয়। কিন্তু সেই লোকটি কোথায়? মিনিট খানিক দাঁড়িয়ে মনে হলো সে যদি সত্যিই ছিটগ্রস্ত হয় আর তার যদি সত্যিই একটা সন্ডামার্খা চাকর থেকে থাকে, তাহলে আমি যেভাবে উগ্র কৌতূহল নিয়ে বাড়িটার দিকে হাঁ করে চেয়ে দেখছি সেটা বোধ হয় খুব বুদ্ধিমানের কাজ হচ্ছে না। তার চেয়ে কিছুটা দূরে গিয়ে অন্যমনস্কভাবে পায়চারি করলে কেমন হয়? এতদূর এসে লোকটাকে একবার অন্তত চোখের দেখা না দেখেই ফিরে যাব। এইসব ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল হলো যে বাড়ির সামনে দরজার ফাঁকটার পেছনে অন্ধকারের মধ্যে কি যেন একটা নড়ে উঠল, আর তারপরেই একটি ছোটোখাটো পেটে লোক বাইরে বেরিয়ে এলো। বুঝতে বাকি রইল না যে ইনিই বাড়ির মালিক, আর ইনি বেশ কিছুক্ষণ থেকেই অন্ধকারের সুযোগ নিয়ে আমায় পর্যবেক্ষণ করছিলেন। আপনার হাতে যে 6টা আঙুল দেখছি। হঠাৎ মিহি গলায় কথা এলো। কথাটা ঠিকই, আমার হাতে বুড়ো আঙুলের পাশে জন্ম নিয়েছে একটা বাড়তি আঙুল। সেটা কোনো কাজ করে না, কিন্তু ভদ্রলোক অত দূর থেকে সেটা বুঝলেন কি করে? এবার আরও কাছে এলে পর বুঝলাম তার হাতে রয়েছে একটা আদ্যিকালের একচোখা দূরবীন, আর সেইটা দিয়েই নির্ঘাত এতক্ষণ তিনি আমায় স্টাডি করছিলেন। অন্যটা নিশ্চয়ই বুড়ি আঙুল, তাই নয় কি? ভদ্রলোকের গলার স্বর অত্যন্ত মিহি। এত বয়সের লোকের এমন গলা আমি কখনো শুনিনি। আসুন না, বাইরে দাঁড়িয়ে কেন? কথাটা শুনে আমি রীতিমতো অবাক হলাম। রাধাবিনোদ বাবুদের কথায় আমার লোকটা সম্পর্কে একেবারে অন্যরকম ধারণা হয়েছিল। এখন দেখছি দিব্যি খোশ মেজাজি ভদ্র ব্যবহার। আমার চেয়ে এখনও হাত 10 দূরে দাঁড়িয়ে ভদ্রলোক। সন্ধ্যার আলোতে তাকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না, অথচ দেখার ইচ্ছেটাও প্রবল, তাই তার অনুরোধে আপত্তি করলাম না। একটু সাবধানে, আপনি লম্বা মানুষ, আমার দরজাটা আবার। হেঁট হয়ে মাথা বাঁচিয়ে ভদ্রলোকের আস্তানায় প্রবেশ করা গেল। একটা পুরনো মেটে গন্ধর মধ্যে সমুদ্রের স্যাঁতসেঁতে গন্ধ, আর আরেকটা কি জানি অচেনা গন্ধ মিশে এই 5 মেশালি জোরতালি দেওয়া বাড়ির সঙ্গে বেশ খাপ খেয়ে গেছে। বাদিকে আসুন, ডান দিকটা আমার কাজের ঘর। ডান দিকের দরজার ফাঁকটা দেখলাম একটা বড় কাঠের তক্তা দিয়ে বেশ পোক্তভাবেই বন্ধ করা রয়েছে। আমরা বাঁ দিকের ঘরে ঢুকলাম। এটাকে বোধ হয় বৈঠকখানা বলা চলে। এক কোণে একটা কাঠের টেবিলের ওপর কিছু মোটা মোটা খাতাপত্র, গোটা 3 কলম, একটা দোয়াত, একটা আঠার শিশি, একটা বড় কাঁচি। টেবিলের সামনে একটা মরচে ধরা টিনের চেয়ার, একপাশে একটা বড় উপুর করা প্যাকিং কেস, আর ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট চেয়ার। এই শেষের আসবাবটি থাকা উচিত ছিল কোনো রাজবাড়ির বৈঠকখানায়। জাদ্রেল কাঠের ওপর জাতলের কারুকার্য, বসবার জায়গায় গাঢ় লাল মখমলের ওপর ফুলকারি। আপনি ওই বাক্সটায় বসুন, আমি চেয়ারে বসছি। এই প্রথম একটা খটকা লাগলো। লোকটা বদ্ধ পাগল না হলেও একটু বেয়ারা রকমের খামখেয়ালি তো বটেই। তা না হলে একজন বাইরের লোককে নিজের বাড়িতে ডেকে এনে প্যাকিং বক্সে বসতে দিয়ে নিজের সিংহাসনে বসে। অথচ জানলার তেরপলের ফাঁক দিয়ে আসা সন্ধ্যার আলোতে তো তার চোখে কোনো পাগলামির লক্ষণ দেখছি না, বরং বেশ একটা ছেলে মানুষই হাসি খুশি ভাব। আর সেই কারণে লোকটার বেয়ারা অনুরোধ সত্ত্বেও তার ওপর কোনো বিরক্তির ভাব এলো না। আমি প্যাকিং কেসটার ওপরেই বসলাম। তারপর বলুন, ভদ্রলোক বললেন। কি বলবো, আসলে তো কিছু বলতে আসিনি, শুধু দেখতেই এসেছিলাম। তাই ফস করে বলুন বললে বেশ মুশকিলেই পড়তে হয়। শেষটায় আর কিছু না ভেবে পেয়ে নিজের পরিচয়টাই দিয়ে ফেললাম। আমি এসেছি ছুটিতে কলকাতা থেকে। আমি মানে একজন লেখক। আমার নাম হিমাংশু চৌধুরী। এদিকে এসেছিলাম বেড়াতে। আপনার বাড়িটা চোখে পড়ল। বেশ বেশ, পরিচয়টা পেয়ে খুশি হলাম। তবে
আমার কিন্তু নাম টাম নেই। আবার খটকা। নাম নেই মানে? নাম তো একটা সকলেরই থাকে, এর বেলায় তার ব্যতিক্রম হবে কেন? কথাটা থেকে জিজ্ঞাসা করতেই ভদ্রলোক নামের ওপর লেকচারটা দিয়ে দিলেন। সেটা শেষ হবার পর আমাকে চুপ থাকতে দেখে ভদ্রলোক মুচকি হেসে বললেন, আমার কথাগুলো বোধ হয় আপনার মনোপ্রুত হলো না। একটা কথা তাহলে বলি, আপনাকে আমি নিজে কিন্তু আমার মনে মনে একটা নাম দিয়ে রেখেছি। অবশ্যই এই নামটা কাউকে বলিনি, কিন্তু আপনার কিনা 6টা আঙুল, তাই আপনাকে বলতে আপত্তি নেই। আমি ভদ্রলোকের দিয়ে চেয়ে রইলাম। ঘরে আলো ক্রমশ কমে আসছে। চাকরটাকে দেখছি না কেন? অন্তত একটা মোমবাতি বা কেরোসিনের আলো তো এই সময় ঘরে আনা উচিত। ভদ্রলোক এবার হঠাৎ তার মাথাটা একপাশে ঘুরিয়ে বললেন, আমার কানটা লক্ষ্য করেছেন কি? এতক্ষণ করিনি, কিন্তু এবার চোখে পড়তেই চমকে উঠলাম। মানুষের এরকম কান আমি কখনো দেখিনি। ওপর দিকটা গোল না হয়ে ছুচলো, ঠিক যেমন শিয়াল কুকুরের হয়। এরকম হলো কি করে? কান দেখিয়ে আমার দিকে ফিরে ভদ্রলোক হঠাৎ আরেকটা তাজ্জব ব্যাপার করে বসলেন। তার নিজের মাথার চুলটা ধরে নিলেন এক টান, আর তার ফলে সেটা হাতে খুলে এলো। অবাক হয়ে দেখি তার ব্রহ্মতালুর কাছে আর কানের পাশটায় সারা মাথায় একটিও এক গাছে চুল নেই। এই নতুন চেহারা, আর তার সঙ্গে মিঠি মিঠি চাহনিতে দুষ্টু হাসির ভাব দেখে আমার মুখ থেকে আপনা থেকেই বেরিয়ে এলো, হিজিবিজবিজ। এক্স্যাক্টলি। ভদ্রলোক হাততালি দিয়ে খিলখিল করে হেসে উঠলেন। আপনি ইচ্ছে করলে ছবির সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। বললাম, দরকার নেই। হিজিবিজবিজের চেহারা ছেলেবেলা থেকেই মনে গেঁথে আছে। বেশ বেশ বেশ, আপনি চান তো স্বচ্ছন্দেই নামটা ব্যবহার করতে পারেন। এমনকি নামটার আগে একটা প্রফেসর জুড়ে দিলে আরও ভালো হয়। অবশ্যই এটা কাউকে বলবেন না। যদি বলেন তাহলে কিন্তু এই প্রথম যেন আমার একটু ভয় ভয় করতে লাগলো। লোকটা নিঃসন্দেহে পাগল কিংবা বেয়ারা রকমের ছিটগ্রস্ত। এ ধরনের লোকে বরদাস্ত করা ভারী কঠিন। সবসময় কি বলবে কি করবে ভেবে তটস্থ হয়ে থাকতে হয়। দুজনের সঙ্গে চুপ করে থাকাটাও ভালো লাগছিল না। তাই বললাম, আপনার কানের ছুচলো অংশটার রং একটু অন্যরকম বলে মনে হচ্ছে। তা তো হবেই, ভদ্রলোক বললেন। ওটা তো আমার নিচের নয়। জন্মের সময় তো আমার একরকম কানই ছিল না। তাহলে কি ওটা আপনার চুলের মতোই নকল, টানলে খুলে আসবে নাকি? ভদ্রলোক আবার খিলখিল করে হেসে উঠে বললেন, মোটেই না, মোটেই না। না? লোকটা নির্ঘাত পাগল। বললাম, তাহলে ওটা কি? দাঁড়ান, আগে আমার চাকরের সঙ্গে আলাপ করিয়ে দিই। একেও হয়তো আপনি চিনতে পারবেন। এতক্ষণ লক্ষ্য করিনি কোন ফাঁকে আরেকটি লোক দরজার পিছনে দাঁড়িয়েছে। তার হাতে একটি কেরোসিনের বাতি। এই সেই চাকর যার কথা রাধাবিনোদবাবু বলেছিলেন। ভদ্রলোক হাতছানি দিয়ে ডাকলেন। তারপর সে নিঃশব্দে ঘরে ঢুকে টেবিলের ওপর কেরোসিনের বাতিটি রাখল। সত্যি একরকম সন্ডামার্খা লোক এর আগে দেখেছি বলে মনে পড়ে না। লোকটার গায়ে একটা ডোরাকাটা ফতুয়া আর একটা ছোট করে পরা ধুতি। পায়ের গুলি, হাতের মাল, কবজির বের, বুকের ছাতি, গর্দানের বহর দেখলে স্তম্ভিত হতে হয়। অথচ লম্বাই লোকটা 5 ফুট 2 ইঞ্চির বেশি হবে না। কারো কথা মনে পড়ছে কি আমার চাকরকে দেখে? জিজ্ঞাসা করলেন হিজিবিজবিজ। লোকটা বাতি নামিয়ে রেখে তার মনিবের দিকে ফিরে ফিরে আদেশের অপেক্ষায় চুপ করে দাঁড়িয়ে আছে। মিনিট খানিক তার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ মিলটা মনে পড়ে গেল। অবাক হয়ে বললাম, এ যে ষষ্ঠীচরণ। ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। লোকটা খুশিতে বসে বসেই নেচে উঠলেন। খেলার ছলে ষষ্ঠীচরণ, হাতি লোফেন যখন তখন, দেহের ওজন 19টি মন, শক্ত যেন লোহার গড়ন। অবশ্যই ওর ওজন ঠিক 19 মন নয়, 3.5-এর একটু বেশি। অন্তত 67-এ তাই ছিল। আর হাতি লোফার কথাটা জানি না, কিন্তু এখানে এসে অবধি ও প্রতিদিনের সকালে
দুটো আস্ত ধেড়ে শুয়োর নিয়ে লুফোলুফি করে। এটা আমি নিজের চোখে দেখেছি। এই যে আমার চেহারাটা, এটা তো ও এক হাতে তুলে নিয়েছে। কোত্থেকে? আর না হয় নাই শুনলেন। যাও তো ষষ্ঠী, দুটো ডাব নিয়ে এসো আমাদের জন্য। ষষ্ঠী আজ্ঞা পালন করতে গেল। বাইরে মেঘের গর্জন, একটা দমকা হাওয়ায় তেরপলগুলো পটপট করে নড়ে উঠল। এইবারে না উঠলে দুর্যোগে পড়তে হতে পারে। আমার কানটার কথা জিজ্ঞেস করছিলেন না? ভদ্রলোক বললেন, ওটা আসলে একটা বন বিড়ালের কান, আর আমার অরিজিনাল কান মিশিয়ে তৈরি। কথাটা শুনে হাসি পেয়ে গেল। বললাম, মেশালেন কী করে? ভদ্রলোক বললেন, কেন? একটা মানুষের হৃৎপিণ্ড আর একটা মানুষের সরিয়ে বসিয়ে দিচ্ছে, আর একটা জানোয়ারের আধখানা কান মাত্র একটা মানুষের কানের ওপর বসিয়ে দেওয়া যাবে না? আপনি কি আগে ডাক্তারি করতেন? প্লাস্টিক সার্জারি জাতীয় কিছু? তা তো বটেই, করতাম কেন, এখনও করি। তবে সে যেমন তেমন প্লাস্টিক সার্জারি নয়। এ যেমন ধরুন আপনার ওই যে বাড়তি বুড়ো আঙুলটা, ওটা যদি আপনার না থাকতো তাহলে প্রয়োজনে ওটা লাগিয়ে দেওয়া যেত। আমার পক্ষে এটা জলের মতো সোজা। লোকটাকে অনেক চেষ্টা করলাম বড় ডাক্তার হিসেবে কল্পনা করতে, কিন্তু কিছুতেই পারলাম না। অথচ কানটার দিকে চোখ গেলে সত্যিই ভারী অদ্ভুত লাগছিল। কি বেমালুমভাবে জোড়া লাগিয়েছে, বোঝার কোনো উপায়ই নেই। ভদ্রলোক বললেন, ডাক্তারি আর বিজ্ঞানের বই ছাড়া জীবনে কেবলমাত্র দুটো বই পড়েছি আমি, আবোল তাবোল আর হর্যবরল। আর দুটোর মধ্যেই যে ব্যাপারটা আমার সবচেয়ে মনে ধরেছে সেটা হচ্ছে ওই প্রাণীগুলো যাদের বলা হয় আজগুবি কিম্ভূত। এই যে সাধারণের বাইরে কিছু হলে বা করলে বা বললেই লোকে পাগলামি আর আজগুবি বলে উড়িয়ে দেয়। এটার কোনো মানেই হয় না। আমি ছেলেবেলা মোমবাতি চুষে খেতাম, জানেন? দিব্যি লাগে খেতে। আর মাছি যে কত খেয়েছি ধরে ধরে, তার কোনো গুণাগুনতিই নেই। ষষ্ঠীচরণ ডাব নিয়ে এসেছে, তাই ভদ্রলোককে একটু থামতে হলো। দুটো কলাই করা গেলাস টেবিলের ওপর রেখে তার ওপর একটার পর একটা ডাব ধরে দুটো হাতে তেল দিয়ে চাপ দিয়ে সেগুলোকে মটমট করে ভেঙে ভেতরের জল পড়ল গিয়ে ঠিক গ্লাসের ভেতর। ষষ্ঠীচরণ আমাদের হাতে গেলাস ধরিয়ে দিল। ডাবের জলে চুমুক দিয়ে ভদ্রলোক বললেন, ডাক্তারি পড়ে প্লাস্টিক সার্জারিতে স্পেশালাইজ করলাম কেন বলুন তো? কেন? আমার কৌতূহল বাড়ছিল। সেটার কিছুই না, ভদ্রলোকের কল্পনার দৌড় কদ্দূর সেটা জানবার জন্য। হিজিবিজবিজ বললেন, কারণ শুধু ছবি দেখে মন ভরত না, খালি ভাবতাম এমন জানোয়ার যদি সত্যি করেই থাকতো। কোথাও যে আছেই ওসব প্রাণী, এ বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না, কিন্তু আমি তাদের চাইছিলাম আমার ঘরের মধ্যে, আমার হাতের কাছে, আমার চোখের সামনে। বুঝেছেন? আমি বললাম, না মশাই, বুঝিনি। কোন সব প্রাণীর কথা বলছেন আপনি? এই ধরুন বকচ্ছপ কি গিরগিটিয়া কি হাঁসচারু। বললাম, বুঝেছি। তারপর? তারপর আর কি, শুরু করলাম গিরগিটিয়া দিয়ে। দুটোই হাতের কাছে ছিল, টিয়ার মুড়ো আর গিরগিটির লেজ, ঠিক যেমন বইতে আছে। প্রথম বাজিতেই কিস্তিমাত, বেমালুম জোড়া লেগে গেল। কিন্তু জানেন, ভদ্রলোক গম্ভীর হয়ে এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, বেশি দিন বাঁচল না, খেতেই চায় না কিছু, না খেলে বাঁচবে কি করে? আসলে যা লেখা আছে সেটাই ঠিক, শরীরে শরীর মিলে গেলেও মনের সন্ধিটা হতে চায় না। তাই যখন ধরে মুড়ো সন্ধিটা ছেড়ে অন্য এক্সপেরিমেন্ট ধরেছি। ভদ্রলোক হঠাৎ কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়লেন। ভাগ্যে ডাব খেতে দিয়েছে, চা বিস্কুট হলে সাহস করে মুখে পোড়াই যেত না। ষষ্ঠীচরণ কোথায় যেন গেল, কে জানে। একটা খুটখাট শব্দ পাচ্ছি, যেদিক থেকে আসছে তাতে মনে হয় হয়তো ভদ্রলোক যেটাকে কাজের ঘর বললেন সে দরজাটা খোলা হচ্ছে। বাইরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। মেঘের গুড়গুড়িটাও ভালো লাগছে না, আর বসা যায় না, ফিরে গিয়ে কাজে বসতে হবে। ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে উঠে পড়লাম।
চললেন, কিন্তু আপনার কাছে যে একটা জিজ্ঞাসা ছিল, বলুন। ব্যাপার কি জানেন, সবই জোগাড় হয়েছে। সোজারুর কাঁটা, রাম ছাগলের শিং, সিংহের পেছনের দুটো পা, ভাল্লুকের লোম, সব কিছু। কিন্তু খানিকটা অংশ যে আবার মানুষের, আর সেখানেই তো ছবির সঙ্গে মিল থাকা উচিত, তাই নয় কি? সেরকম মানুষ আপনার চোখে কেউ পড়েছে কি না জানতে পারলে সুবিধে হতো। এই বলে ভদ্রলোক তার টেবিলের উপর রাখা খাতাপত্রের নিচ থেকে একটা আদ্যিকালের আবল তাবল বের করে সেটা একটা পাতা খুলে আমার চোখের সামনে ধরলেন। চেনা ছবি অবশ্যই। হাতের মুড়োটা নিয়ে একটা অদ্ভুত প্রাণী একটি পলায়নরত গোবেচারা মানুষের দিকে কটমট করে চেয়ে আছে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি, তোমার সঙ্গে কুস্তি করে পারবো না। কেমন চমৎকার হবে বলুন তো এমন একটি প্রাণী তৈরি করতে পারলে। কিছুই না, তোড়জোড় সব হয়েই আছে, তলার দিকের খানিকটা জোড়াও লেগে আছে। এখন দরকার কেবল একটি এই রকম চেহারার মানুষ। আমি বললাম, অত গোল গোল চোখ কি মানুষের হয়? আলবাত। ভদ্রলোক প্রায় লাফিয়ে উঠলেন। চোখ তো গোলই হয়, চোখের পাতা দিয়ে গোলের অনেকটা অংশ ঢাকা থাকে বলে অতটা গোল মনে হয় না। আমি দরজার দিকে রওনা দিলাম। থেকে পাগল, তাই নাছার বান্দা, তাই আবার কথার ঝুড়ি। ঠিক আছে প্রফেসর হিজিবিজবিজ, কাউকে নজরে পড়লে জানাবো। ওদি অবশ্যই জানাবেন, বড় উপকার হবে। আমি অবশ্য নিজেও খুঁজছি। আপনি কোথায় উঠেছেন সেটা বললেন না তো? শেষের প্রশ্নটা না শোনার ভান করে অন্ধকারে বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই দৌড়। ভিজতেও আপত্তি নেই, কিন্তু ঝড়ের সঙ্গে যে বালি উড়ে সেটা না খেয়ে এসে ঢুকছে, সেটা বিশ্বে অসুবিধার সৃষ্টি করছে। কোন রকমে হাত দুটো মুখের সামনে ধরে চোখটাকে বাঁচিয়ে হোটেলে যখন ফিরেছি, তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘরে ঢুকে সুইচ টিপে দেখি বাতি জ্বলছে না। বারান্দায় বেরিয়ে হাঁক দিয়ে বেয়ারাকে ডাকতে যাব, কিন্তু সেটার আর প্রয়োজন হলো না। বেয়ারা মোমবাতি নিয়ে আমার ঘরের দিকেই আসছে। কি ব্যাপার জিজ্ঞাসা করতে বলল, বেশি ঝড় বৃষ্টি হলে বাতি নিভে যাওয়া নাকি গোপালপুরের একটা সাধারণ ঘটনা। 8টার মধ্যে খাওয়া শেষ করে খাটে বসে টিমটিমে আলোয় লেখার কাজ শুরু করতে গিয়ে বুঝতে পারলাম মনোযোগে ব্যাঘাত ঘটছে। মনটা বারবার চলে যাচ্ছে প্রফেসর হিজিবিজবিজের দিকে। 300 বছরের পুরনো ঝুরঝুরে বাড়িতে জোড়াতালি দিয়ে এখনও সেই আবল তাবলের থুতথুরে বুড়িটার কথাই মনে পড়ছে। কিভাবে রয়েছে লোকটা? বদ্ধ পাগল না হলে কি এরকম করে কেউ থাকে? আর ষষ্ঠীচরণ কোত্থেকে এমন একটা ষাঁড়ের মতো চাকর জোগাড় করলেন তিনি? আর সত্যিই কি তিনি পূব দিকের বন্ধ দরজার ঘরটায় একটা অদ্ভুত কিছু করছেন? লোকটার কথার কতটা সত্যি কতটা মিথ্যে পুরোটাকেই অবশ্য পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু গোলমাল করছে ওর ওই কান দুটো। ওগুলো যে শুধু বেমালুম জোড়া দেওয়া হয়েছে তা নয়। আসবার সময় কেরোসিনের আলোতে লক্ষ্য করেছি একটা কানের দুলো অংশটাতে আবার একটা ফোসকা পড়েছে। তার মানে সে কান শরীরের অংশ, আর শরীরের অন্য সব জায়গার মতো সেখানেও শিরা আছে, স্নায়ু আছে, রক্ত চলাচল আছে, সবই আছে। সত্যি যতই ভাবছি ততই মনে হচ্ছে ওর কানটা না থাকলে যেন অনেকটা নিশ্চিন্ত হতে পারতাম। পরদিন সকালে 5:30টায় ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেঘ কেটে গেছে। চা খেতে বসে হিজিবিজবিজের কথা মনে পড়ে হাসি পেল। ব্যাপারটার কিছুই না, আবছা অন্ধকারে কেরোসিনের আলোয় অর্ধেক দেখেছি, অর্ধেক কল্পনা করেছি। হোটেলে ফিরে এসেও পেয়েছি সেই একই অন্ধকার। তাই মন থেকে খটকার ভাবটা কাটবার সুযোগ পায়নি। আজ বালির ওপর সকালের রোদ আর শান্ত সমুদ্রের চেহারা দেখে মনে হলো লোকটা খ্যাপা ছাড়া আর কিছুই না। পায়ের তলায় গোড়ালির কাছে একটা চিনচিনে ব্যথা অনুভব করছিলাম। পরীক্ষা করে দেখলাম একটা জায়গায় ছোট্ট একটা কাটার দাগ। বুঝলাম কাল অন্ধকারে বালির ওপর দিয়ে দৌড়ে আসার সময় ঝিনুক জাতীয় কিছুতে আঁচড় লেগেছে। সঙ্গে ডেটল, আয়োডিন কিছুই আনিনি। তাই 9টা নাগাদ একবার বাজারের দিকে গেলাম।
বাজারে যাবার রাস্তাটা নিউ বেঙ্গলি হোটেলের সামনে দিয়েই রয়েছে। হোটেলের সামনেই বারান্দায় কালকে ঘনশ্যামবাবুকে দেখলাম একজন ফেরিওয়ালের কাছ থেকে একটা প্রবাল নিয়ে নাড়াচাড়া করে দেখছে। আমার পায়ের আওয়াজ শুনে ভদ্রলোক মুখ তুললেন, আর তুলতেই আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এই যে সেই আবল তাবলের মুখ, যে মুখ খোঁজ করছেন ওই উন্মাদ প্রফেসর হিজিবিজবিজ। কোনো সন্দেহ নেই এই থ্যাবড়া নাকের নিচে দুপাশে ছিটকে থাকা লম্বা গোঁফ, লম্বা গলার দুপাশে ঠিক ছবির মতো করে বেরিয়ে থাকা শিরা, এমনকি চ্যাপটা থুতনির নিচে কয়েক গোছা মাত্র চুলের ছাগলা দাড়িটা পর্যন্ত। আসলে কাল কেন জানি না লোকটার হাব ভাব পছন্দ হয়নি বলে ওর মুখের দিকে ভালো করে তাকাইনি। আজকে চোখাচোখিটা হলো বটে, আর আমি একটা নমস্কারও করলাম, কিন্তু ভদ্রলোক দেখলাম সেটা গ্রাহ্যই করলেন না, ভারী অভদ্র। কিন্তু তাও লোকটার জন্য দুশ্চিন্তা হলো। ওই পাগলের খপ্পরে কখনোই পড়তে দেওয়া যায় না একে। হিজিবিজবিজ বা তার চাকর যদি একে দেখে তাহলে নির্ঘাত বগল দাবা করে নিয়ে যাবে ওই ছুটছুড়ে বাড়িতে, আর তারপরে কী যে করবে সেটা মা গঙ্গাই জানেন। ঠিক করলাম বাজার ফের একবার রাধা বিনোদবাবুর সঙ্গে দেখা করে একে ব্যাপারটা খুলে বলবো। তাকে সাবধান করে দেব তার হোটেলের একমাত্র অতিথিকে যেন তিনি একটু চোখে চোখে রাখেন। কিন্তু ডেটল কিনতে কিনতেই আমার সংকল্পটা যেন আপনা আপনি থেকেই বাতিল হয়ে গেল। রাধা বিনোদবাবুকে যেসব উদ্ভট কথা আমাকে বলতেই হবে, সেগুলো কি তিনি বিশ্বাস করবেন মনে তো হয় না। এমনকি সেসব শুনে শেষটায় হয়তো আমাকেই পাগল ঠাউরাবেন। তাছাড়া আমি যে তার নিষেধ অগ্রাহ্য করে হিজিবিজবিজের বাড়ি গেছি সেটাও নিশ্চয় তার মনও পুত হবে না। ফেরার পথে আরেকবার ঘনশ্যামবাবুকে দেখে মনে হলো আমার চোখে যাকে ওই ছবির মতো মনে হচ্ছে, হিজিবিজবিজের চোখে সেটা না হতেও পারে। সুতরাং যতটা ভয়ের কারণ আছে বলে ভাবছি আসলে হয়তো ততটা নেই। কাজেই বুদ্ধিমানের কাজ হবে এদের কিছু না বলা, আর প্রফেসরকেও ঘনশ্যামবাবুর সম্পর্কে কিছু না বলা। এবার থেকে শুধু পশ্চিম দিকটায় বেড়াতে যাব, আর বাকি সময়টা হোটেলের ঘরে বসে লেখার কাজ করব। হোটেলে ফিরতে বেয়ারা বলল একটা ভদ্রলোক আমার খোঁজে এসেছিলেন। আমাকে না পেয়ে তিনি নাকি একটা চিঠি লিখে রেখে গেছেন। অত্যন্ত খুদে খুদে প্রায় পিঁপড়ের মতো অক্ষরে লেখা চিঠিটা হচ্ছে এই: প্রিয় সরাঙ্গুল মহাশয়, আজ সন্ধ্যাবেলায় অবশ্যই একবার আমার গৃহে আসিবেন। সিংহের পশ্চাৎভাগের সহিত সোজারুর কাটা কিংবা ভালুকের লোম নিখুঁতভাবে জোড়া লেগেছে। মুদগরও একটা তৈরি হইয়াছে চমৎকার। শৃঙ্গ 3টি মস্তকের অপেক্ষায় আছে। এখন শুধুমাত্র মস্তক ও হস্তদ্বয় সংগ্রহ করিলেই হয়। ষষ্ঠীচরণ জনৈক ব্যক্তির সন্ধানে আনিয়াছে। মূল চিত্রের সহিত তার নাকি যথেষ্ট সাদৃশ্য। আশা করি আজই আমার পরীক্ষা সফল হইবে। অতএব সন্ধ্যায় একবার কিংকর্তব্য বিমূঢ় পদার্পণ করিলে চাঁদ পরনায় আহ্লাদিত হইব। ইতি ভবদীয় HBB। মনে পড়ল বাড়ির নামটা কিংকর্তব্য বিমূঢ় রাখার কথাটা হজবরলতে হিজিবিজবিজি বলেছিল। চিঠিটা পড়ে মনে আবার দুশ্চিন্তা দেখা দিল, কারণ মন বলছে ষষ্ঠীচরণ হয়তো ঘনশ্যামবাবুকেই দেখেছে। সারা দুপুর যতদূর সম্ভব মন দিয়ে লেখার কাজ করলাম। বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। বারান্দায় ডেকে চেয়ারে বসে সমুদ্রের দিকে দেখতে দেখতে মনটা অনেকটা হালকা হয়ে এলো। উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া এসে এগিয়ে আসা ঢেউগুলোর গায়ে লাগছে, আর তার ফলে ঢেউয়ের মাথার ফেনাগুলো টুকরো টুকরো হয়ে হাওয়ায় ছড়িয়ে পড়ছে। বেশ লাগছে দেখতে। 6টা নাগাদ হঠাৎ দেখে রাধা বিনোদবাবু কেমন একটা উদ্ভ্রান্ত ভাব নিয়ে বালির ওপর দিয়ে হন্ততন্ত হয়ে আমাদের বারান্দার দিকে এগিয়ে আসছেন। ভদ্রলোকের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, আমার সেই গেস্টটিকে কি এদিক দিয়ে হেঁটে যেতে দেখেছেন? কে, ঘনশ্যামবাবু? আরে হ্যাঁ মশাই, কাল যেখানে আমরা ছিলুম ওখানেই ওয়েট করবার কথা ছিল। এখন এসে দেখছি নেই। কাছাকাছির মধ্যে একটা লোক নেই যাকে জিজ্ঞাসা করি। এদিকে আমার হোটেলেও হাঙ্গামা। আমার সোনার ঘড়িটি চুরি হয়েছে। চাকরটাকে জেরা করতে গিয়ে দেরি হয়ে গেল। আপনার এদিক দিয়ে যায়নি বোধ হয়। আমি চেয়ার ছেড়ে উঠে পড়লাম। না,
এদিক দিয়ে যায়নি আমি বললাম, তবে একটা সন্দেহ হচ্ছে আমার। একটা জায়গায় গেলে হয়তো খোঁজ পাওয়া যেতে পারে। আপনার হাতের লাঠিটা বেশ মজবুত তো? রাধাবিনোদবাবু থতমত খেয়ে বললেন, লাঠি? হ্যাঁ, তা লাঠি তো আমার সেই ঠাকুরদার, কাজেই। আমার সঙ্গে আর কিচ্ছু নেই। একটা করাত মাছের দাঁত কিনেছিলাম প্রথম দিনে এসেই, সেইটাই সঙ্গে নিলাম। অন্য হাতে নিলাম একটা টর্চ। পূব দিকে যাচ্ছি দেখে রাধাবিনোদবাবু ধরা গলায় বললেন, নুলিয়া বস্তি ছাড়িয়ে যাবেন কি? হ্যাঁ, তবে বেশি দূর নয়, মাইল খানেক। সারা রাস্তা রাধাবিনোদবাবু শুধু একটা কথাই বার দিনেক বললেন, কিছুই বুঝতে পারছি না মশাই। প্রায় 1.5 মাইল পথ একটা প্রৌঢ়কে সঙ্গে নিয়ে বালির ওপর দিয়ে হেঁটে যেতে সময় লেগে গেল ঘণ্টাখানেক। সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির কাজ অবধি না যাওয়া পর্যন্ত তাতে কেউ আছে কি না বোঝা অসম্ভব। বাড়িটার দিকে যতই হচ্ছি ততই দেখছি রাধাবিনোদবাবু উৎসাহ কমে আসছে। শেষটায় 10 হাত দূরে পৌঁছে হঠাৎ একেবারে থেমে গিয়ে বললেন, আপনার মতলবটা কি বলুন তো? বললাম, এত দূর যখন এলেন তখন আর মাত্র 10টা হাত যেতে আপত্তি কিসে? অগত্যা ভদ্রলোক এগিয়ে এলেন আমার পিছন পিছন। বাড়ির সামনে এসে টর্চ জ্বালতে হলো, কারণ ভেতরে দুর্ভেদ্য অন্ধকার। কালকে কেরোসিনের বাতি এতক্ষণে জ্বালাবার কথা, কিন্তু জ্বলেনি। সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে টর্চের আলোতে প্রথমেই দেখলাম একটা লোক মাটিতে হুমড়ি খেয়ে পড়ে আছে। লোকটা মরেনি, কারণ তার বিশাল বুকটা নিঃশ্বাসে প্রশ্বাসে ওঠানামা করছে। এই যে সেই চাকরটা, ধরধরে গলায় বলে উঠলেন রাধাবিনোদবাবু, আগে হ্যাঁ, ষষ্ঠীচরণ। আপনি নামটাও জানেন নাকি? এ কথার উত্তর না দিয়ে বৈঠকখানায় ঢুকলাম। ঘর খালি, প্রফেসরের কোনো চিহ্নই নেই। যেখান থেকে বেরিয়ে গেলাম কাজের ঘরের দিকে। দরজাটা অর্ধেক খোলাই ছিল। ষষ্ঠীচরণকে ডিঙিয়ে তবে ভেতরে ঢুকতে হলো। বৈঠকখানার মতো ঘরের আয়তন। একদিকে টেবিলের ওপর স্তূপাকৃতি সরঞ্জাম, শিশি, বোতল, কাঁটা, ছুরি, ওষুধপত্র ইত্যাদি। একটা উগ্র গন্ধে ঘরটা ভরে আছে। এই গন্ধ আমি চিনি। ছেলেবেলায় চিড়িয়াখানার জন্তুর খাঁচার সামনে দাঁড়িয়ে এ গন্ধ পেয়েছি। আরে, সে লোকটা পাঞ্জাবি রেখে গিয়েছে এখানে। রাধাবিনোদবাবু চেঁচিয়ে উঠলেন। আর সকালে পাঞ্জাবিটা আমিও দেখেছি। 3 কোয়ার্টার হাতা, ব্রাউন রঙের পাঞ্জাবি, বুকে সাদা বোতাম। এ যে ঘনশ্যামবাবুরই পাঞ্জাবি, তাতে কোনো সন্দেহ নেই। আর এই পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে এই ছমছমে অবস্থাতেও রাধাবিনোদবাবু চমকে উঠে হাঁপ ছাড়লেন। তিনি তার সোনার ঘড়ি ফিরে পেয়েছেন। কিন্তু এখানে এসব কি হচ্ছে বলুন তো? কিসের সরঞ্জাম ওগুলো পাঞ্জাবির পকেটে? পকেটে ঘড়ি রয়েছে, কিন্তু সে বেটা মানুষটা গেল কোথায়? আর সে বুড়াটাই বা গেল কোথায়? বললাম, বাড়ির ভেতরে নেই সেটা তো বোঝাই যাচ্ছে, চলুন বাইরে। ষষ্ঠীচরণ এখনও অজ্ঞান। তাকে আবার ডিঙিয়ে পেরিয়ে আমরা বাড়ির বাইরে বালির ওপর এলাম। এবারে সমুদ্রের দিকে চাইতেই আবছা অন্ধকারে একটা মানুষের দেখা পেলাম। সেই দিকেই আসছে। আর একটু কাছে আসতে হাতে টর্চটা জ্বালিয়ে তার উপর ফেললাম প্রফেসর হিজিবিজবিজ। সরল মশাই কি? আগে হ্যাঁ, আমি হিমাংশু চৌধুরী। আর একটু আগে এলেন না? ভদ্রলোক যেন গভীর আক্ষেপের সঙ্গে কথাটা বললেন। কেন বলুন তো? জিজ্ঞাসা করলাম। ও তো চলে গেল। ছবির মতো মানুষ পেলাম, 1 ঘন্টায় জোড়া লেগে গেল। দিব্যি চলে ফিরে বেড়ালো, পরিষ্কার কথা বলল। ষষ্ঠীচরণ ভয় পাচ্ছিল বলে ওর মাথায় মুগুরের বাড়ি মারল, আর তারপর চলে গেল সোজা সমুদ্রের দিকে। একবার ভাবলুম ডাকি, কিন্তু নাম তো নেই, কি বলে ডাকবো? মানুষের মাথা, সিংহের পা, সোজারুর পিঠ, রামছাগলের শিং, অথচ জলে যে গেল কেন সেটাই বুঝতে পারলাম না। কথাটা বলতে বলতে ভদ্রলোক তার অন্ধকার বাড়ির ভিতর ঢুকে গেলেন। আমার হাতের টর্চটা এতক্ষণ তার ওপর ফেলা ছিল। এখন হাতটা নিচে নামতেই চোখে পড়ল বাড়ির ওপর পায়ের ছাপ, টাটকা পায়ের ছাপ। পা তো নয়, থাবা। চাপ ধরে আলো ফেলে এগিয়ে চললাম। ক্রমে ভিজে বালি এলো, তাতে ছাপ আরও গভীর। কাঁকড়ার গর্তের পাশ দিয়ে অজস্র ঝিনুকের ওপর দিয়ে থাবার ছাপ ক্রমে জলের দিকে গিয়ে সমুদ্রে হারিয়ে গেছে। এতক্ষণে রাধাবিনোদবাবু কথা বললেন।
সবই তো বুঝলুম, ইনি তো বদ্ধ পাগল। আপনি হয়তো হাফ পাগল, কিন্তু আমার হোটেলের বাসিন্দা ওই বাটপাটটা গেল কোথায়? হাত থেকে করাত মাছের দাঁতটা জলে ফেলে দিয়ে হোটেলের দিকে পা বাড়িয়ে বললাম, সেটা না হয় পুলিশকে তদন্ত করতে বলুন। পাঞ্জাবিটা যখন এখানে পাওয়া গেছে তখন এখানেই দেখতে বলুন। তবে আমার আশঙ্কা হচ্ছে যে রহস্যের কুল কিনারা করতে গিয়ে পুলিশবাজিরও শেষটাই না আমারই দশা হয়, অর্থাৎ কিংকর্তব্য বিমূঢ়। শেষ হলো সত্যজিৎ রায়ের ছোট গল্প প্রফেসর হিজিবিজবিজ। কেমন লাগলো কমেন্ট বক্সে আমায় অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আরও কী শুনতে চাও কমেন্ট বক্সে আমায় অবশ্যই জানিও। ধন্যবাদ, নমস্কার।